আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকের লাইভ ক্লাসে আমরা আইএলটিএস এর রিডিং মডিউল থেকে একটি প্যাসেজ সলভ করব এবং এই প্যাসেজটি আমরা নিয়েছি ক্যামব্রিজ 15 টেস্ট 2 প্যাসেজ 1। এই প্যাসেজের টাইটেলটি হচ্ছে কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ডান্স, অর্থাৎ আরবান ইঞ্জিনিয়াররা কি ডান্স থেকে কোনো কিছু শিখতে পারতো। প্রশ্ন করেছে একটা, যে যারা আরবান ইঞ্জিনিয়ার্স, যারা শহর নিয়ে কাজ করেন, নগর পরিকল্পনাবিদ, তারা কি ডান্স থেকে কোনো কিছু শিখতে পারতো কিনা, এটা প্রশ্ন করেছে। এই প্রশ্নের আঙ্গিকে আমাদের এই টোটাল প্যাসেজে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, এক্সপ্লেইন করার চেষ্টা করবে। তো আমরা যদি একটু যাই যে এই প্যাসেজটিতে কি ধরনের প্রশ্ন রয়েছে, আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে মূলত রিডিং প্যাসেজ 1 has 7 paragraphs A to G. Which paragraph contains the following information? অর্থাৎ এই রিডিং প্যাসেজে টোটাল 7টি প্যারাগ্রাফ রয়েছে। আমাদেরকে বের করতে হবে এই 1 থেকে 6 নম্বর প্রশ্নেতে যেই ইনফরমেশনগুলো দেয়া আছে কোন ইনফরমেশনটি কোন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ 1 নম্বর প্রশ্নে যে ইনফরমেশনটি রয়েছে সেটি প্যাসেজের কোন প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে। যদি আমরা দেখি যে 1 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা প্যারাগ্রাফ ডি থেকে নিয়েছে, তাহলে আমরা একের পাশে এক নম্বর ঘরে লিখব ডি। এটাই হলো আমাদের ইনফরমেশন ম্যাচিং এর উত্তর বের করার নিয়ম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 7 থেকে 13 এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যেটাকে বলা হয় কমপ্লিটিং দ্য সামারি। এখানে লিখেছে কমপ্লিট দ্য সামারি বেলো অ্যান্ড অ্যাটেম্পট। নিচের সামারিটা আমাদেরকে কমপ্লিট করতে বলেছে। সো এখানে বলেছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, মানে আমরা একটা মাত্র ওয়ার্ড চুজ করতে পারবো ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, মানে প্রত্যেকটা উত্তরের জন্য আমরা কেবলমাত্র একটি ওয়ার্ডকে উত্তর হিসেবে নিতে পারবো, দুইটি ওয়ার্ড আমরা লিখতে পারবো না। সো ডিয়ার লার্নার্স, এই ধরনের প্রশ্ন যখন থাকবে প্যাসেজে, আমরা একটু এক্সাম অ্যাপ্রোচে এখন আমরা প্যাসেজটি সলভ করব। অর্থাৎ পরীক্ষার হলে যদি এই ধরনের প্যাসেজ থাকে তাহলে আমরা কি করতাম, ঠিক সেভাবে আমরা সলভ করার চেষ্টা করব। দেখুন এখানে যে প্রথমে যে ইনফরমেশন ম্যাচিংগুলো রয়েছে, এই ইনফরমেশন ম্যাচিংগুলো আমরা পরে সলভ করব। কারণ কি, এখানে টোটাল 7টি প্যাসেজ রয়েছে আর আমাদের প্রশ্ন আছে 6টি, তার মধ্যে একটি প্যাসেজ আমাদের এমনিতেই বাদ যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর আগে খুঁজতে চাই, ইনফরমেশন ম্যাচিংগুলো যেহেতু বের করতে অনেক সময় লাগে, তো আমাদের দেখা গিয়েছে যে অনেকটা সময় চলে যাবে, 20 মিনিটের মধ্যে অনেকটা সময় চলে যাবে, তখন আমরা কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতেও হিমশিম খাবো। এই জন্য আমরা যেটা করব, শুরুতে আমরা এই প্যাসেজটার এই কমপ্লিট সামারি, এই প্রশ্নটা কমপ্লিটিং দ্য সামারি, এটা আমরা আগে কমপ্লিট করব, তারপরে আমরা ইনফরমেশন ম্যাচিং এ যাব। তো এখানে যেমন এই ধরনের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর একটা টাইটেল দেওয়া রয়েছে গার্ড রেলস। ইট মিনস এই যে সামারিটা রয়েছে এটা মূলত গার্ড রেলস এর উপরে আলোচনা হয়েছে। সো আমরা খুব সহজেই আমরা খুঁজে পাবো যে কোথায় আমাদের এই আলোচনাটা রয়েছে। দেখুন প্রথমে যেটা করতে হবে, প্রশ্ন পড়তে হবে, আগেই প্যাসেজ পড়া যাবে না, কারণ টোটাল প্যাসেজ পড়ে আমাদের মাথা ঘুরিয়ে যাবে এবং আমরা প্যাসেজ পড়ে আসলে কি খুঁজতে চাচ্ছি তাও আমরা বলতে পারবো না। সো রাদার আমরা যেটা করব, প্রথমে প্রশ্ন পড়ব। এখানে যেমনটা লেখা রয়েছে গার্ড রেলস, আমরা খুঁজে বের করি প্রথমে গার্ড রেলস জিনিসটা কোথায় রয়েছে। যেহেতু এটা 7 নম্বর প্রশ্ন, অতএব একটু পরেই থাকার কথা। এই যে এখানে গার্ড রেলস কথাটা রয়েছে, ঠিক আছে, এখানে গার্ড রেলস কথাটা রয়েছে, আমরা এই অংশটুকু পড়ার চেষ্টা করব। আমরা যদি প্রশ্নে যাই, প্রশ্নে দেখুন এখানে প্রথম যে প্রশ্নটা লেখা রয়েছে সেটাতে লেখা রয়েছে গার্ড রেলস ওয়ার ইন্ট্রোডিউসড অন ব্রিটিশ রোডস টু ইমপ্রুভ দ্য। অর্থাৎ গার্ড রেলস ওয়ার ইন্ট্রোডিউসড মানে গার্ড রেলসটা চালু করা হয়েছিল ব্রিটিশ রোডসে। ব্রিটিশ মানে ব্রিটেনের যে রোডগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, সেখানে গার্ড রেলসের প্রচলনটা শুরু হয়েছিল কিসের জন্য? টু ইমপ্রুভ, মানে ইমপ্রুভ করার জন্য। কি ইমপ্রুভ করার জন্য? এরপর এখানে একটা দি লিখছে, দি টু ইমপ্রুভ দি, তারপর এখানে একটা শূন্যস্থান দিয়েছে, অর্থাৎ এখানে একটা নাউন বসবে। ঠিক আছে, তো কি হতে পারে? কোন একটা কিছু ইমপ্রুভ করার জন্য, টু ইমপ্রুভ দি, কি ইমপ্রুভ করার জন্য?
কোন জিনিসটা ইমপ্রুভ করার জন্য, কোন বিষয়টা ইমপ্রুভ করার জন্য গার্ডরেলসটা চালু হয়েছিল, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। টু ইমপ্রুভ দি শূন্যস্থান লিখছে অফ প্যাডেস্ট্রিয়ানস, মানে পথিকদের কোনো একটা কিছু ইমপ্রুভ করার জন্য গার্ডরেলসটা চালু হয়েছিল। আমরা পড়তে চলে যাই, কোথায় আছে আমাদের প্রশ্নে। এখানে লেখা রয়েছে দ্য guardrails that will be familiar to anyone who has attempted to cross a British road। বলতেছে গার্ডরেলসটা, এই গার্ডরেলসটা মানুষের কাছে, দ্য গার্ডরেলস দ্যাট উইল বি ফ্যামিলিয়ার টু এনিওয়ান, মানে গার্ডরেলস জিনিসটা সবার কাছেই পরিচিত, ওই সমস্ত মানুষদের কাছে পরিচিত যারা যে ব্রিটিশ যে রোড আছে এই রোডকে যারা আমি একটু বড় করে নিই, দাঁড়ান, সকলের জন্য দেখতে সুবিধা হবে। সরি, ওকে। সো এই গার্ডরেলস যে বিষয়টা, দ্যাট উইল বি ফ্যামিলিয়ার টু এনিওয়ান, মানে যে কারো কাছে পরিচিত হবে, যে কিনা ব্রিটিশ রোড কখনো পার হওয়ার চেষ্টা করেছে, তারা সবাই গার্ডরেল সম্পর্কে পরিচিত। এরপরে লিখেছে ফর এক্সাম্পল, এখানে উদাহরণ দিচ্ছে ওয়ার অ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশন। তার মানে এখানে দেখুন এই যে দুটো কমার মাঝে যে অংশটুকু আছে এটা বাদ দিয়ে যদি আমরা পড়ি, এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চেয়েছে মেন ক্লোজ হচ্ছে দ্য গার্ডরেলস ওয়ার অ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশন, ঠিক আছে। এখানে গার্ডরেলসের পরিচয়টা দিয়েছে যে এই অংশটুকু, দ্যাট উইল বি ফ্যামিলিয়ার টু এনিওয়ান। গার্ডরেলস জিনিসটা কি আমরা এইটুকু ধরেন পড়লাম না, এই হাইলাইটেড অংশটুকু আমরা পড়বো না, আমরা তার আগের অংশটা পড়তেছি, দ্য গার্ডরেলস, এরপর আমরা পড়লাম ওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন। এখন কিন্তু বাক্যটার মিনিং পাওয়া গেল। গার্ডরেলস ছিল একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন, কিসের জন্য? টু প্যাডেস্ট্রিয়ান সেফটি, পথিকদের সেফটি বেসড অন মডেলস দ্যাট প্রায়োরিটাইজ দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক। বলা হচ্ছে যে গার্ডরেলসটা একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন, এটা কিসের সলিউশন? টু প্যাডেস্ট্রিয়ান সেফটি। তার মানে আমরা যদি আমাদের প্রশ্নে চলে যাই, প্রশ্নে আসলে দেখুন এখানে কি করা হচ্ছে, guardrails were introduced on British roads to improve the safety of pedestrians। এখানে আমরা তখন উত্তর হিসেবে লিখতে পারতেছি সেফটি অফ পেডেস্ট্রিয়ানস, সেফটি অফ পেডেস্ট্রিয়ানস, মানে পেডেস্ট্রিয়ানস বা পথিকদের যে সেফটি আছে এই সেফটির কথা ভেবে আসলে গার্ডরেলসটাকে কি করা হয়েছিল, চালু করা হয়েছিল। ওকে, তারপর বলা হচ্ছে ওয়াইল এনশিওরিং, যখন একটা জিনিস নিশ্চিত করা হচ্ছে, মানে পেডেস্ট্রিয়ানদের সেফটি তো করা হচ্ছে, ইমপ্রুভ করা হচ্ছে, পাশাপাশি কি করা হচ্ছে, ওয়াইল এনশিওরিং দ্যাট দ্য মুভমেন্ট অফ, কোনো একটা কিছুর মুভমেন্ট ইজ নট ডিসরাপ্টেড, যেটা যেন বিঘ্ন না ঘটে, কোনো একটা কিছুর মুভমেন্ট যেন বিঘ্ন না ঘটে, ঠিক আছে। কিসের মুভমেন্ট আমরা যদি একটু দেখি, এখানে লিখছে সেফটি বেসড অন, কিসের উপরে ডিপেন্ড করে, বেসড অন মডেলস, মানে এই জিনিসটা মাথায় রেখে, দ্যাট প্রায়োরিটাইজ, যেখানে অগ্রাধিকার পাবে, দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক, অর্থাৎ যানবাহনের যে চলাচল সেটা স্মুথ হবে, স্মুথলি যানবাহন চলাচল করবে। তাহলে আমরা এখানে বলতে পারি দ্যাট দ্য মুভমেন্ট অফ ট্রাফিক, আমরা তো ট্রাফিক বলতে অনেকে জ্যাম মনে করি, আসলে ট্রাফিক মানে কিন্তু যানবাহনও হয়, ঠিক আছে, গাড়ি বা গাড়ির চলাচল। তো মুভমেন্ট অফ ট্রাফিক, মুভমেন্ট অফ ট্রাফিক, এখানে বলছে স্মুথ ফ্লো অফ ট্রাফিক, ট্রাফিক মানে যানবাহনের চলাচল, যেখানে যেটা লিখছে দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক, দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক, তার মানে মুভমেন্ট অফ ট্রাফিক যেন ডিসরাপ্টেড না হয়। এখানে বলছে স্মুথ ফ্লো অফ ট্রাফিক, মানে যানবাহন যে চলাচল সেটা যেন স্মুথ হয়। আর এখানে লিখছে
the movement of traffic is not disrupted smooth ফ্লোর পরিবর্তে প্রশ্নে লিখেছে not disrupted, প্যারাফ্রেজ করেছে। এরপরে লিখেছে pedestrians are led, অর্থাৎ পেডেস্ট্রিয়ানদেরকে নিয়ে যাওয়া হয় টু অ্যাক্সেস পয়েন্টসের দিকে, and encouraged to cross one, তারপরে এখানে একটা fill in the blanks দিয়ে লিখেছে at a time, একসাথে। এখানে দেখুন এই লেড এর মিনিংটা কি বলতে পারবেন? অরিজিনালি এই লেড শব্দটা হচ্ছে লিড থেকে এসেছে। লিড মানে হচ্ছে পরিচালিত করা, কাউকে কোনো দিকে পরিচালিত করা, এটাকে বলা হচ্ছে কি লেড। এই লিডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লেড, ঠিক আছে? তো এখানে মূলত যেটা হয়েছে এই যে লিডস, যে যেখানে যে প্যাডেস্ট্রিয়ানস, তারপর আর, এরপরে লেড মানে পেসিভ ভয়েসের জন্য এখানে ভি3 ব্যবহার করা হয়েছে। পথিকদেরকে পরিচালিত করা হয় টু অ্যাক্সেস পয়েন্টস, মানে পথিকদেরকে প্যাডেস্ট্রিয়ানদেরকে অ্যাক্সেস পয়েন্টের দিকে দেখিয়ে দেওয়া হয়, মানে কিভাবে তারা অ্যাক্সেস পয়েন্টের দিকে যাবে। অ্যান্ড এনকারেজড টু ক্রস, এবং ক্রস করার জন্য উৎসাহিত করা হয়, ওয়ান দিয়ে একটা শূন্যস্থান দিছে। সো আমরা যাই, আমাদের প্যাসেজে চলে যাই। এরপরে লিখছে অন ওয়াইড মেজর রোডস দে অফেন গাইড প্যাডেস্ট্রিয়ানস। এই যে গাইড মানে হচ্ছে লিড, বুঝতে পেরেছেন? গাইড মানে হচ্ছে কি লিড করা। তো অন ওয়াইড মেজর রোডস মানে যে রাস্তাগুলো অনেক বড় প্রশস্ত রাস্তা, দে অফেন গাইড, তাদেরকে লিড করা হচ্ছে, দে অফেন গাইড প্যাডেস্ট্রিয়ানস, মানে এই দেই বলতে এখানে গার্ড রেলসগুলো বোঝাচ্ছে। গার্ড রেলসগুলো গাইড করে, কাকে গাইড করে? প্যাডেস্ট্রিয়ানসদেরকে গাইড করে টু স্পেসিফিক ক্রসিং পয়েন্টস, মানে নির্দিষ্ট ক্রসিং পয়েন্ট, মানে রাস্তা পার হওয়ার জন্য যে নির্দিষ্ট যে ক্রসিং পয়েন্টস আছে সেই দিকে যেতে বাধ্য করে পথচারীদেরকে, হ্যাঁ। অ্যান্ড স্লো ডাউন দেয়ার প্রোগ্রেস অ্যাক্রস দ্য রোড বাই ইউজিং স্টেজার্ড অ্যাক্সেস পয়েন্টস ডিভাইড দ্য ক্রসিং ইন্টু টু। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে যারা মানে অনেকের হয়তো একবার বুঝতেই কষ্ট হতে পারে যে স্যার গার্ড রেলস বিষয়টা কি, সেটা আমি একটু বোঝানোর জন্য হালকা করে বলে নিচ্ছি। এটা না জানলেও কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আপনি না জানলেও কিন্তু কি করতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা, তো এখানে গার্ড রেলস বলতে বোঝাচ্ছে কি, আপনারা দেখবেন অনেক সময় বড় বড় মেইন রোড, বা আপনারা যদি ঢাকা থেকে পদ্মা সেতুর দিকে যান, দেখবেন যে হাইওয়ে রোডের পাশে লম্বা করে মানে এই সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, লোহার মতো করে ব্যারিকেড দেওয়া আছে, অর্থাৎ কোনো গাড়ি যেন চাইলেই বাম দিকে না যেতে পারে বা রাস্তার অপর দিকে মানে না চলে যেতে পারে। সো এই যে একটা দুইটা রাস্তার দুই পাশে, ধরেন ঢাকার মেইন রোডগুলাই ধরেন, বা বনানীতেও যদি যান, আপনি দেখবেন বনানীতে মেইন রোডের পাশে যে ফুটপাত, ওই ফুটপাতের সাইড দিয়ে গার্ড রেল দেওয়া আছে। আপনি চাইলেই কিন্তু মেইন রোডের যে কোনো জায়গাতে পার হইতে পারবেন না। আপনার নির্দিষ্ট একটা জায়গায় পার হওয়ার পর আপনি জেব্রা ক্রসিং এর যে জায়গা থাকে ওইখান দিয়ে দেখবেন যে গার্ড রেল দেয়া নেই, আপনি ওই দিক দিয়েই পার হইতে পারবেন। আপনি চাইলেও কিন্তু পার হতে পারবেন না, কারণ মেইন রোডের সাথে ফুটপাত এবং মেইন রোডের মাঝখানে গার্ড রেল দিয়ে কি দেওয়া আছে, ডিভাইড করে দেওয়া আছে। তো এখানে যেটা বলেছে যে এই গার্ড রেলস গুলো কি করে, পথিকদেরকে নিয়ে যায় স্পেসিফিক ক্রসিং পয়েন্টসে অ্যান্ড স্লো ডাউন দেয়ার প্রোগ্রেস অ্যাক্রস দ্য রোড বাই ইউজিং স্টেজার্ড অ্যাক্সেস পয়েন্টস। অর্থাৎ স্টেজার্ড মানে স্টেজার্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে যেটা বোঝা মানে একটু অ্যাক্সেস পয়েন্টগুলো কি মানে স্টেজার্ড অ্যাক্সেস পয়েন্ট টল, মানে স্টেজার এটার বাংলা হচ্ছে একটু আঁকাবাঁকা বা টলা, ঠিক আছে, টাল মাতাল খাওয়া এরকম বোঝায়, মানে একটু ওয়েব আর কি বিষয়টা, হ্যাঁ। তো এইরকম স্টেজার্ড অ্যাক্সেস পয়েন্টসের দিকে নিয়ে যায়। এই স্টেজার্ড অ্যাক্সেস পয়েন্টস ডিভাইড দ্য ক্রসিং ইন্টু টু, অর্থাৎ রাস্তার যে ক্রসিং সেটাকে কি করে মানে ডিভাইড করে, দুইটা ভাঙে, ওয়ান ফর ইচ ক্যারিজওয়ে, প্রত্যেকটা ক্রসিং দিয়ে একটা মানে প্রত্যেকটা ক্যারিজওয়ের জন্য কি একটা করে ক্রসিং থাকে, প্রত্যেকটা ক্যারিজওয়ের জন্য একটা করে ক্রসিং থাকে। ওকে, তো আমাদের এখানে যে প্রশ্নটা ছিল এখানে যেটা, সেটা হচ্ছে যে এইখানে যেটা বলছিল যে অ্যান্ড এনকারেজড টু ক্রস ওয়ান, তারপরে শূন্যস্থান দিছে অ্যাট এ টাইম, এক টাইমে আপনি একটা ক্যারিজওয়ে পার হইতে পারবেন, যেটাই যেখানে লিখছে, হ্যাঁ, যে ওয়ান ফর ইচ ক্যারিজওয়ে। স্টেজার্ড অ্যাক্সেস পয়েন্টস যেতে পারবেন যেটা ডিভাইড দ্য ক্রসিং ইন্টু টু, মানে ক্রসিংটাকে সে দুইটা ভাগে ভাগ করছে, ওয়ান ফর ইচ ক্যারিজওয়ে, মানে প্রত্যেকটা ক্যারিজওয়ের জন্য আপনার একটা করে
কি থাকবে, ক্রসিং থাকবে। হ্যাঁ, ওকে। সো ক্যারিজওয়ে বলতে কি বোঝায়, মানে রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায় এটা বোঝায়। ক্যারিজওয়ে বলতে রাস্তা দিয়ে কি যায়, যে গাড়িগুলো যায়। দেখবেন কোনো কোনো রাস্তায় আপনি একই দিকে দুইটা গাড়ি যেতে পারে, মানে দুইটা ক্যারিজওয়ে আছে। কোনো কোনো রাস্তায় একই দিকে তিনটা গাড়ি যেতে পারে। ঠিক আছে, আপনার হাইওয়ে রোডের দেখবেন যে যে ডিভাইডার থাকে মাঝখানে, তার ওই পাশে দুইটা গাড়ি যেতে পারে, এই পাশ দিয়ে দুইটা গাড়ি যেতে পারে, তাই না? হ্যাঁ, দুইটা গাড়ি দেখা যাচ্ছে যে যদি ঢাকা থেকে চিটাগংয়ের দিকে যায়, আর দুইটা গাড়ি চিটাগং থেকে ঢাকার দিকে আসতেছে, এভাবে যাতায়াত করতে পারে। এই ক্যারিজওয়ে বলতে এটাকে বোঝায়। সো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে টু ক্রস ওয়ান ক্যারিজওয়ে, উত্তর হচ্ছে ওয়ান ক্যারিজওয়ে, ওয়ান ফর ইচ ক্যারিজওয়ে, তার মানে উত্তর হচ্ছে ক্যারিজওয়ে। এখানে হবে ক্যারিজওয়ে, সরি, ওকে। অ্যাট এ টাইম, একসাথে একটা ক্যারিজওয়ে আপনি পার হইতে পারবেন। ওকে, এরপরে লিখছে an unintended effect is to create psychological difficulties in crossing the road. এটা আরেকটা জিনিস এখানে ঘটছে, ইন্টেনশনালি হয় নাই, আনইনটেন্ডেড একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডিফিকাল্টিস দিবে ইন ক্রসিং দ্য রোড, যে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে আপনার একটা ডিফিকাল্টিস আছে, এটা আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক সৃষ্টি করবে। পার্টিকুলারলি ফর লেস, বিশেষ করে লেস শূন্যস্থান দিয়ে লিখছে পিপল, লেস কি পিপল, লেস কি পিপল আমরা যাই। ইন ডুইং সো দে মেক ক্রসিং ফিল লঙ্গার। হ্যাঁ, এতে করে আপনার কাছে মনে হবে যে ক্রসিং, রাস্তা ক্রসিং হওয়াটা অনেক সময় লাগে। ইন্ট্রোডিউসিং সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, এবং এর মাধ্যমে আপনার মাথায় একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার সৃষ্টি করবে। গ্রেটলি ইম্প্যাক্টিং দোজ, বিশেষ করে তাদের ক্ষেত্রে, দ্যাট আর দ্য লিস্ট মোবাইল, মানে যারা মানে মানে বেশি নড়াচড়া করতে চায় না। হ্যাঁ, তাদের কাছে মনে হবে কি, মানে যারা বেশি নড়াচড়া করতে চায় না, একটু অলস প্রকৃতির, হ্যাঁ, বা তাদের কাছে মনে হবে যে রাস্তা পার হওয়া অনেক কঠিন। তাহলে লিস্ট দ্যাট আর দ্য লিস্ট মোবাইল, মানে ফর দোজ দ্যাট আর দ্য লিস্ট মোবাইল, ইম্প্যাক্টিং দোজ, তাদেরকে বেশি ইম্প্যাক্ট করবে, দ্যাট আর দ্য লিস্ট মোবাইল। তাহলে ইম্প্যাক্টিং দোজ, এখানে বলা হচ্ছে ইম্প্যাক্টিং দোজ, তাদেরকে মানে ওই মানুষদেরকে, কোন মানুষদেরকে, দ্যাট আর লিস্ট মোবাইল, যারা কি নাকি কম মোবাইল। তাহলে এখানে হচ্ছে ফর লেস মোবাইল পিপল, লেস মোবাইল পিপল, যে সমস্ত মানুষগুলো লেস মোবাইল, হ্যাঁ, বেশি একটা মানে নড়াচড়া করতে চায় না, তাদের ক্ষেত্রে এটা মনে হবে কি একটা সাইকোলজিক্যাল ডিফিকাল্টিস, একটা ব্যারিয়ার মনে হবে। যেমনটা আমাদের প্যাসেজে লিখছে, প্যাসেজে কি লিখছে, ইম্প্যাক্টিং দোজ দ্যাট আর দ্য লিস্ট মোবাইল, এখানে দোজ বলতে ওই পিপল, লিস্ট মোবাইল পিপল মানে লেস মোবাইল পিপল যারা, তাদের ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার মনে হবে। এরপরে প্রশ্ন লিখছে, another result is that some people cross the road in a, আরেকটা ফলাফল হচ্ছে যে কিছু লোক ক্রস দ্য রোড মানে রাস্তাটা ক্রস করে, ইন আ, কিভাবে রাস্তাটা তারা ক্রস করে, আমরা এরপর থেকে দেখছি, অ্যান্ড এনকারেজিং আদার্স, এবং অন্যদেরকে এনকারেজ করে, টু মেক ডেঞ্জারাস ক্রসিংস টু গেট অ্যারাউন্ড দ্য গার্ড রেলস, এবং কিছু কিছু মানুষের কাছে এরকম মানে মনে হবে, এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিংস টু গেট অ্যারাউন্ড দ্য গার্ড রেলস, মানে গার্ড রেলস পার হয়ে, গার্ড রেলস পার হয়ে মানে কি ডেঞ্জারাস ক্রসিং করতে মানুষকে কি করে, উৎসাহিত করে। মানে আপনি ওই যে একটু দূরে হেঁটে যাওয়া লাগবে দেখে, মানে রাস্তা পার হওয়ার জন্য আপনাকে তো অনেকটা দূর পর্যন্ত হাঁটতে হবে, তো অনেকে কি করে গার্ড রেলের উপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে তারপরে রাস্তা পার হওয়ার জন্য কি হয়, চেষ্টা করে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, গার্ড রেলের একটা প্রবলেম হলো যারা লিস্ট মোবাইল মানে অল্প যাতায়াত করে, তাদের কাছে এটা মনে হয় কি যে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যে রাস্তা পার হওয়া কি অনেক কঠিন, তাদের কাছে মনে হয় যে ক্রসিং করতে অনেক সময় লাগবে। আর অনেকে কি করে ফেলে, এই এই কষ্টে কি করে গার্ড রেল পার হয়ে কি মানে ডেঞ্জারাস ক্রসিং এর দিকে উদ্বুদ্ধ হয়। তাহলে অনেক মানুষ কি করে ডেঞ্জারাস ক্রসিং এর দিকে উদ্বুদ্ধ হয়, যেমনটা এখানে লিখছে, দ্যাট সাম পিপল, হ্যাঁ, অ্যানাদার রেজাল্ট ইজ দ্যাট, আরেকটা ফলাফল হচ্ছে, দ্যাট সাম পিপল ক্রস দ্য রোড ইন এ ডেঞ্জারাস ওয়ে, বিপজ্জনকভাবে রাস্তা পার হওয়ার জন্য কি হয়ে যায়, উদ্বুদ্ধ হয়ে যায়, যে বিপজ্জনকভাবে সে রাস্তা পার হয়ে যাবে। ঠিক আছে, ডেঞ্জারাস ওয়ে, ইন এ ডেঞ্জারাস ওয়ে। দ্য গার্ড রেলস সেপারেট, তাহলে গার্ড রেলস কি করে, সেপারেট করে, কোন জিনিসটাকে সেপারেট করে, আমরা এর পরের অংশ দেখব। দিস ব্যারিয়ার্স ডোন্ট জাস্ট মেক ইট হার্ডার, মানে এই ব্যারিয়ারগুলা শুধু রাস্তার ক্রসিংকে হার্ডারই করে না, হার্ডার টু ক্রস দ্য রোড, মানে
দিস ব্যারিয়ার্স, এই ব্যারিয়ার্সগুলো ডোন্ট জাস্ট মেক ইট হার্ডার টু ক্রস দ্য রুট, মানে শুধু রাস্তা পার হওয়াকেই কঠিন করে না, দে ডিভাইড কমিউনিটিস, কমিউনিটিকে তারা কি করে, ডিভাইড করে, অ্যান্ড ডিক্রিজেস অপরচুনিটিস, তারা অপরচুনিটিস কমায় ফর হেলদি ট্রান্সপোর্ট, হেলদি ট্রান্সপোর্টের অপরচুনিটিস কি কমিয়ে দেয়। তাহলে এখানে দ্য গার্ডরেল সেপারেট কমিউনিটিস, দ্য গার্ডরেল সেপারেট কমিউনিটিস অ্যান্ড মেক ইট মোর ডিফিকাল্ট, এবং আরেকটা জিনিসকে বেশি ডিফিকাল্ট করে, টু ইন্ট্রোডিউস ফর্মস অফ ট্রান্সপোর্ট দ্যাট আর আনহেলথি, এই যে এখানে লিখছিল দেখেন আনহেলথি ট্রান্সপোর্ট, এই যে হেলথি, সরি হেলথি ট্রান্সপোর্ট, এবং বলছে অ্যান্ড ডিক্রিজেস অপরচুনিটিস ফর হেলদি ট্রান্সপোর্ট, হেলদি ট্রান্সপোর্টের সুযোগকে কমিয়ে দেয়। প্যাসেজে কি বলছে, and make it more difficult to introduce forms of transport that are healthy, যে ট্রান্সপোর্টগুলো হেলথি তাদের যে ব্যবহার বা প্রচলন এটাকে কমিয়ে দেয়। ডিয়ার লার্নার্স, আমরা এখানে দেখলাম ট্রান্সপোর্ট দ্যাট আর হেলথি, আর এখানে যেটা বলেছিল হেলথি ট্রান্সপোর্ট, এটাকে ঘুরিয়ে লিখছে ট্রান্সপোর্ট দ্যাট আর হেলথি, ডিভাইড কমিউনিটিস অ্যান্ড ডিক্রিজেস অপরচুনিটিস ফর হেলদি ট্রান্সপোর্ট। দেখুন আমরা কিন্তু অত্যন্ত অল্প সময়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে পেরেছি এবং কনফিডেন্টলি আমরা ফিল করতে পেরেছি। সেই জন্য আমরা শুরুতে যেটা করলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন ইনফরমেশন ম্যাচিংয়ে। ইনফরমেশন ম্যাচিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেই সিস্টেমটা বলবো আপনারা অবশ্যই এই সিস্টেমটাই শুধুমাত্র ফলো করবেন, আর কোনো সিস্টেম ফলো করবেন না। এই সিস্টেমটা পরীক্ষিত, আপনি যদি এভাবে পূরণ করেন বা সলিউশন করেন, হ্যাঁ সলভ করলে এভাবে যদি আপনি সলভ করেন, আপনি কিন্তু কনফিডেন্টলি এবং মানে অ্যানশিওরলি, নিশ্চিতভাবে শিওরলি আপনি এটাকে কি করতে পারবেন, অ্যান্সারগুলো করতে পারবেন, আপনার উত্তর হবেই। আর এর বাইরে যদি আপনি কোনো মেথড সিস্টেম ফলো করেন, আই গ্যারান্টি দ্যাট ইউ উইল ফেল, ইউ মাস্ট ফেল। সো আমরা যেটা করব, প্রথমে আমরা ইনফরমেশন ম্যাচিংয়ের ক্ষেত্রে সবগুলো ইনফরমেশন পড়ব, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। সবগুলো ইনফরমেশন পড়ার পরে আমরা যেটা করব, এইগুলোর কিওয়ার্ডগুলোকে দাগ দিব, এবং কিওয়ার্ডগুলো দাগ দেওয়ার পাশাপাশি আমরা হেড ওয়ার্ডগুলোকে দাগ দিব। আমাদের জানতে হবে যে কিওয়ার্ড কোনটা এবং হেড ওয়ার্ড কোনটা। দেখুন এখানে আমরা প্রথম যে লাইনটা পড়তেছি সেখানে লিখে রয়েছে রেফারেন্স, মানে প্রসঙ্গ বা উদাহরণ দিয়েছে কিসের, টু অ্যান আপিলিং ওয়ে, মানে এমন একটা উপায়ের কথা বলছে যেটার আকর্ষণ আছে, আপিল আছে। অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স, ডান্সের একটা আপিলিং ওয়ে, অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ডান্স মানে ডান্সকে ব্যবহার করার একটা আপিলিং ওয়ে বলছে, মানে খুব এটা মানে মানুষের কাছে খুব আকর্ষণীয়। দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং, এটা আবার রাইটার প্রপোজ করতেছে না। অ্যাপিল কথাটার মানে আমাদেরকে বুঝতে হবে। অ্যাপিল জিনিসটা হচ্ছে কি, যেমন এখন একটা সময় ছিল নোকিয়া ফোনের খুব আপিল ছিল, বাংলাদেশে অনেক দেখা যেত, নোকিয়া ফোন দেখা যেত, তারপর হচ্ছে আপনার মটোরোলা ফোন দেখা যেত বা এইচটিসির মোবাইলগুলো দেখা যেত, এখন কিন্তু দেখা যায় না। সো কি হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, নোকিয়া হ্যাজ লস্ট ইটস আপিল টু বাংলাদেশি, মানে বাংলাদেশি মানুষের কাছে নোকিয়া ফোনের কি নেই, এখন আর কোনো আপিল নেই। নোকিয়া হ্যাজ লস্ট ইটস অ্যাপিল টু বাংলাদেশি পিপল, ঠিক আছে, বাংলাদেশি মানুষের কাছে নোকিয়া ফোনের আর কি নেই, আপিল নাই, মনে করি কোনো কোনো নেই, আবেদন নাই, কোনো দাবি মানে আকর্ষণ নাই, হ্যাঁ, এটা বোঝাতে চেয়েছে। সো রাইটারও এখানে এটাই বলছে যে এখানে বোঝানোর চেষ্টা করছে রাইটার যে যেই ডান্সকে ইউজিং ডান্স, হ্যাঁ, রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে, মানে একটা এমন একটা ওয়ে বলছে, ওয়ে অফ ইউজিং ডান্স মানে ডান্সকে ব্যবহার করার একটা উপায় সে বলছে যেটার আপিল আছে। এইটা আবার সে আবার প্রপোজও করতেছে না, মানে নিষেধ করতেছে যে এটা সেটা প্রপোজ করতেছে না। এখন এইখানে আমরা যেটা করব, আপিলিং অফ ওয়ে অফ ইউজিং ডান্স, এটা আমাদের কিওয়ার্ড, আপিল কথাটা কোথায় আছে, আর প্রপোজিং নট প্রপোজিং, মানে উনি আবার এটা প্রপোজ করছেন না, এটাও আমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর এখানে হেড ওয়ার্ড, এই বিষয়টা ইম্পর্টেন্ট, হেড ওয়ার্ডটা আমরা মাথায় রাখবো। হেড ওয়ার্ড হচ্ছে সবসময় আমাদেরকে উত্তরটা কনফার্ম করতে হেল্প করবে, এখানে প্রসঙ্গ তুলবে। দ্বিতীয়টাতে বলছে অ্যান এক্সাম্পল অফ আ কন্ট্রাস্ট, তাহলে এখানে একটা উদাহরণ দিবে। হেড ওয়ার্ডটা কেন জানতে হয়, অনেক
টিচারদেরকে আমি দেখেছি তারা হেডওয়ার্ডকে গুরুত্ব দেয় না, বলে হেডওয়ার্ড দিয়ে কোনো লাভ নাই। কিন্তু হেডওয়ার্ডটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং সলভ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই হেডওয়ার্ডটা আপনাকে উত্তরটা কনফার্ম করতে হেল্প করবে। ঠিক আছে, কারণ আপনি যখন মনে হবে যে এইটা মনে হয় উত্তর, তখন আপনি আবার চেক করবেন যে এটা কি কোনো এক্সাম্পল কিনা, এটা আবার আপনি চেক করবেন। সো এখানে বলছে অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট, একটা উদাহরণ দিছে। কিসের উদাহরণ? পার্থক্যের উদাহরণ দিছে। হ্যাঁ, কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং, মানে বিল্ডিং করার প্রেজেন্ট অ্যাপ্রোচ কি ছিল আর পাস্ট অ্যাপ্রোচ কি ছিল, এই দুইটার মধ্যে একটা তুলনা করেছে, কন্ট্রাস্ট করেছে। এটার উদাহরণটা কোথায় দিছে? তাহলে এক্সাম্পল থাকবে কিসের? কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। ওকে, এরপর বলছে মেনশন অফ অ্যান অবজেক্টিভ, তার মানে এখানে একটা কোনো একটা কিছুর উদ্দেশ্য উল্লেখ করবে, অবজেক্টিভ মানে উদ্দেশ্য। মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে এমন একটা অবজেক্টিভের কথা উল্লেখ করবে যেটা ডান্সেরও অবজেক্টিভ, ইঞ্জিনিয়ারিংয়েরও অবজেক্টিভ। ঠিক আছে, দুইজনেরই, এই যে বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে এটা ডান্সেরও অবজেক্টিভ, এটা আবার ইঞ্জিনিয়ারিংয়েরও অবজেক্টিভ, এমন একটা অবজেক্টিভের কথা উল্লেখ করবে। এখন আপনি যদি যে দেখেন যে এটা ডান্সের অবজেক্টিভ বা ইঞ্জিনিয়ারিংয়ের অবজেক্টিভ না, তাহলে কিন্তু হবে না, কারণ দুইজনেরই এটা একটা অবজেক্টিভ হতে হবে। রেফারেন্স আবার এই যে রেফারেন্স দিবে টু অ্যান আনফোরসিন প্রবলেম। আনফোরসিন মানে দেখা যায় না, ফোরসিন মানে আগে থেকে দেখা যায়, আনফোরসিন মানে দেখা যায় না, ফোরসিন মানে হচ্ছে পূর্বাভাস, আনফোরসিন মানে যেটাকে পূর্বাভাস করা যায় না, ভবিষ্যৎবাণী করা যায় না। আনফোরসিন প্রবলেম এমন একটা মানে সমস্যা, মানে যে সমস্যাটা আগে থেকে দেখা যায় না, সেই সমস্যাটা অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট, মানে ক্লাইমেটকে ইগনোর করার কারণে, অ্যারাইজ হয়েছে, দেখা গিয়েছে এমন একটা আনফোরসিন সমস্যার কথা কোথায় উল্লেখ করছে, এই প্রসঙ্গটা কোথায় বলছে? ক্লাইমেটকে ইগনোর করার কারণে একটা সমস্যা, যে সমস্যাটা আগে দেখা যায় নাই, সেটা হঠাৎ করে উদয় হলো, এটা এই আলোচনাটা কোথায় করেছে? এরপরে বলেছে why some measures intended to help people are being reversed. why some measures, কেন কিছু পদক্ষেপ, যেই পদক্ষেপগুলো intended to help people, মানুষদেরকে হেল্প করার জন্য নেওয়া হয়েছিল, are being reversed, এগুলো রিভার্স করা হয়েছে। রিভার্সড মানে কি? মানে এমন কিছু পদক্ষেপ যেটা মানুষকে হেল্প করার জন্যই করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে উইথড্র করা হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের why some measures, কিছু মেজার্স এটাকে রিভার্সড করা হয়েছে, কারণ এটা আমাদের কিওয়ার্ড। এবার আসি আমরা পরবর্তীতে রেফারেন্স, আবার রেফারেন্স দিবে টু how transport has an impact on human lives, মানে মানুষের জীবনে ট্রান্সপোর্টের ইম্প্যাক্ট কি, ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট, মানুষের জীবনে ট্রান্সপোর্টের ইম্প্যাক্ট কি, প্রভাব কি, এই আলোচনাটা কোথায় করেছে? সো আমরা কিন্তু কিওয়ার্ডও দাগ দিলাম আর হেডওয়ার্ডও দাগ দিলাম। এবার আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব সরাসরি প্যাসেজে। এখন আমরা কিভাবে সলভ করব, বের করব কিভাবে? আমাদের কাজ হচ্ছে একটি একটি করে প্যারাগ্রাফ পড়া। আমরা প্রথমে প্যারাগ্রাফ এ পড়ব, পুরোটা পড়ব, পড়ে বোঝার চেষ্টা করব এবং দ্রুত পড়ব। এটাকে বলা হয় স্কিমিং বলে এই সিস্টেমটাকে, বা এইটাকে বলা হয় স্কিমিং জিনিসটা হচ্ছে কি, দ্রুত চোখ বুলানো। এটা স্ক্যানিং না, স্ক্যানিং হচ্ছে কি, যে আমরা শূন্যস্থান পূরণের সময় আপনি খেয়াল করে দেখবেন যে গার্ডরেল কথাটা কোথায় আছে, শুধু ওইটা খুঁজে বের করার চেষ্টা করছি। আমি কিন্তু পড়ি নাই, আমি জাস্ট খালি এভাবে পড়ে আমি দেখলাম যে গার্ডরেল কোথায়, আমি দেখলাম যে এই যে এইখানে এসে গার্ডরেল ছিল। ঠিক আছে, সো আমি তখন গার্ডরেলের এখান থেকে পড়া শুরু করছি, এটাকে বলা হয় স্ক্যানিং। আর আমি যেটা করব সেটা হচ্ছে স্কিমিং, অর্থাৎ এই টোটাল জিনিসটা অল্প সময়ের মধ্যে চেষ্টা করব পড়ে ফেলতে, এবং এই পড়ার মাঝে আমি যতটুকু বুঝি ততটুকুই আমার হয়ে যাবে। সো আমি যদি প্রথম থেকে পড়ি, এখানে লিখছে দ্য ওয়ে উই ট্রাভেল অ্যারাউন্ড সিটিস হ্যাজ এ মেজর ইম্প্যাক্ট অন ওয়েদার দে আর সাস্টেনেবল। আমি কিন্তু প্রত্যেকটা লাইনকে ভেঙে ভেঙে এখন এই মুহূর্তে বাংলা করতে পারবো না, কারণ তাহলে আমাদের লেসনটা বা ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, আমরা ক্লাসের মধ্যে কি করি, স্টুডেন্টদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, তখন আমরা অনেক লম্বা সময় নিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। দ্য ওয়ে, আসলে এখানে আমি একটু উত্তরগুলো দ্রুত পাওয়ার জন্য, যাতে আপনাদের কাছে বোরিং না লাগে, সেজন্য আমি একটু দ্রুত পড়বো এবং মূল আলোচনাটা এখানে কি করেছে সেটা বোঝানোর চেষ্টা করব।
এখানে লিখেছে যে যেভাবে আমরা শহরের মধ্যে যাতায়াত করি এটা আমাদের কি এগুলো কি না হ্যাজ এ মেজর ইম্প্যাক্ট অন ওয়েদার দেয়ার, এগুলো কি সাস্টেইনেবল কিনা, টেকসই কিনা, এটা নিয়ে কি রয়েছে একটা বড় ইম্প্যাক্ট রয়েছে। মানে হ্যাজ এ মেজর ইম্প্যাক্ট অন ওয়েদার দে আর সাস্টেনেবল, এগুলো সাস্টেনেবল কিনা এটা নিয়ে অনেক আলোচনা আছে, বা হ্যাঁ এটা নিয়ে অনেক একটা তর্ক বিতর্ক বা প্রশ্ন আছে। এখানে বলেছে ট্রান্সপোর্টেশন ইজ এস্টিমেটেড টু অ্যাকাউন্ট ফর 30% অফ এনার্জি কনজাম্পশন ইন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেভেলপড নেশনস। পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশে, যেই পরিমাণ এনার্জি কনজাম্পশন হয় তার 30% কে খরচ করে, ট্রান্সপোর্টেশন খরচ করে থাকে। So lowering the need for energy using vehicles is essential for decreasing the environmental impact of mobility. এর অর্থ হচ্ছে যে তার মানে কি দাঁড়ালো, দ্য নিড ফর এনার্জি ইউজিং ভেহিকলস মানে এনার্জি ব্যবহার করে যেই গাড়িগুলা, ঠিক আছে, রিক্সা তো আর এনার্জি ব্যবহার করে না, পেট্রোল ব্যবহার করে না, এনার্জি ব্যবহার করে এমন গাড়িগুলোর প্রয়োজনীয়তা কমানো ইজ এসেনশিয়াল, এটা খুবই জরুরি, ফর ডিক্রিজিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ মোবিলিটি মানে গাড়ি ঘোড়ার কারণে পরিবেশের উপর যে প্রভাব পড়ে এইটা কমানোর জন্য এই এনার্জি ইউজিং যে ভেহিকলগুলো আছে, এনার্জি ব্যবহার করে এমন গাড়িগুলোর প্রয়োজনীয়তা কমানো উচিত। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল মুভ টু সিটিস, কিন্তু বেশি বেশি মানুষ কি করতেছে, শহরে চলে আসতেছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট আদার কাইন্ডস অফ সাস্টেনেবল ট্রাভেল টু, টেকসই অন্য কি ট্রাভেল আছে সেটা নিয়েও ভাবা উচিত। দ্য ওয়েজ উই ট্রাভেল অ্যাফেক্ট আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমরা যেভাবে কি করি ট্রাভেল করি এটা আমাদের শারীরিক এবং মানসিক হেলথে কি করে, এফেক্ট ফেলে। আওয়ার সোশ্যাল লাইফসেও এফেক্ট করে। আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার অ্যান্ড দ্য এয়ার উই ব্রিথ, আমরা যে নিঃশ্বাসটা নেই এটাকেও এফেক্ট করে। তাহলে এখানে কিন্তু দেখুন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে গিয়েছি, যে এই যে ট্রান্সপোর্টেশনগুলোর আমাদের জীবনে কি ধরনের প্রভাব আছে। এই যে রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ এন ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফ, মানুষের লাইফে ট্রান্সপোর্টের যে ইম্প্যাক্ট সেটা নিয়েই কিন্তু দেখুন এই প্যারাগ্রাফে আলোচনা করেছে। কি কি ইম্প্যাক্ট আছে আপনারা একটু খেয়াল করেন, কি কি ইম্প্যাক্ট আছে, অনেক ইম্প্যাক্ট, ফিজিক্যাল, মেন্টাল হেলথ, সোশ্যাল লাইফস, হ্যাঁ, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার, আওয়ার এয়ার, এগুলোকে কিন্তু ইম্প্যাক্ট করতেছে, প্রভাব ফেলতেছে। তার মানে এই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ। এইবার আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি যদি শুরুতে প্রশ্নগুলো না পড়ে শুরুতে যদি প্যারাগ্রাফে চলে যেতাম, হ্যাঁ, টোটাল প্যারাগ্রাফ পড়ে যদি আমি বা একটা করে প্রশ্ন যদি আমি নিয়ে যেতাম, দেখুন আমি যদি এই প্রশ্নটার উত্তর আগে খুঁজে বের করার চেষ্টা করতাম, আমি কি জানি এটা কোথায় আছে? এমনও তো হইতে পারে যে 1 নম্বর প্রশ্নের উত্তরটা আছে ডি ই নাম্বার প্যারাগ্রাফে, তাহলে আমার এ বি সি ডি এগুলো ফ্রি মানে অযথা পড়তে হচ্ছে, প্রয়োজন ছাড়া একই জিনিস বারবার পড়তে হচ্ছে। তো আবার দেখা গেল সেম ভাবে 2 এর ক্ষেত্রেও করতে পারে। তাহলে আমরা শুরুতে কি করব না, শুধু একটি মাত্র প্রশ্ন নিয়ে আমরা যাব না, আমরা যেটা করব আমরা একটা প্যারাগ্রাফ পড়ব, তারপর চেক করব যে কোন ইনফরমেশনটা প্যারাগ্রাফ এ থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ বি তে। প্যারাগ্রাফ বি তে যখন আমরা পড়তেছি এখানে কি লিখছে, ডান্স মাইট হোল্ড সাম অফ দ্য আনসার্স, কিছু প্রশ্নের উত্তর ডান্সের মধ্যে থাকতে পারে, ঠিক আছে, মানে কিছু প্রশ্নের উত্তর ডান্সের মধ্যে রয়েছে। দ্যাট ইজ নট টু সাজেস্ট এভরিওয়ান শুড ডান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, দ্যাট ইজ নট টু সাজেস্ট, এর মানে এই না, মানে আমি এই জিনিস সাজেস্ট করতেছি না যে এভরিওয়ান শুড ডান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, মানে তাদের কাজে যাওয়ার জন্য সবাইকে ডান্স করতে হবে। এভরিওয়ান শুড ডান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক মানে তাদের, মানে মানুষ যখন বাসা থেকে অফিসে যায়, কর্মক্ষেত্রে যায়, সেই কর্মক্ষেত্রের রাস্তার মধ্যে যে তাদেরকে ডান্স করতে হবে আমি এটা বলতেছি না। হাউএভার হেলথি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস, যতই আমাদেরকে হেলথি বানাক, যতই আমাদেরকে হ্যাপি বানাক, আমরা নিশ্চয়ই রাস্তায় নাচবো না, এটা এটা সাজেস্ট করতেছে না কিন্তু লেখক। ডান্সের মধ্যে কিছু অ্যান্সার আছে, তার মানে এই না যে আমরা রাস্তায় নাচানাচি করবো, বাট রাদার দ্যান দ্য টেকনিক্স ইউজড বাই কোরিওগ্রাফার্স টু এক্সপেরিমেন্ট উইথ অ্যান্ড ডিজাইন মুভমেন্ট ইন এটা। তার মানে এখানে কোনো একটা কিছু বলতেছে, কোনো কোনো প্রশ্নের উত্তর এই ডান্সের মধ্যে আছে, কিন্তু এটা আবার সাজেস্ট করতেছে না তিনি, এই সাজেস্ট করতেছে না এরকম কিন্তু আমরা একটা পেয়েছিলাম, এই যে নট টু সাজেস্ট, এটা আমরা কিন্তু এইখানে পেয়েছিলাম। দেখেন এই যে the writer is not proposing, the writer is not proposing, appealing way, এটা এটা খুব একটা appealing way, কিন্তু এটা the writer is not proposing। আশা করি বুঝতে পেরেছেন, খুব অল্পর মধ্যেই আমরা পেয়ে গেলাম, কেমন? ওকে, এবার আমরা যাচ্ছি সি তে, প্যারাগ্রাফ সি তে যাব। প্যারাগ্রাফ দেখুন সি তে কি লিখছে, whereas medieval builders improvised and adapted construction through their intimate knowledge of materials and personal experience
of the conditions on a site. Building designs are now conceived and stored in media technologies that detach the designer from the physical and social realities they are creating. দেখছেন কত বড় লাইন। ঠিক আছে, চলুন এই লাইনটাকে আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করি, এটা বুঝলে আমাদের হয়ে যাবে। দেখুন এখানে লিখছে ওয়ারএস, যেখানে কিনা মিডিয়েভাল বিল্ডার্স মানে মধ্যযুগের যেই নির্মাণ বিল্ডার্সরা ছিলেন, ইম্প্রোভাইজড অ্যান্ড অ্যাডাপ্টেড কনস্ট্রাকশন মানে তারা কনস্ট্রাকশনকে ইম্প্রোভাইজ করেছিল এবং অ্যাডাপ্ট করেছিল থ্রু দেয়ার ইন্টিমেট নলেজ মানে তাদের ভিতরকার যেই নলেজ আছে, ভিতরকার যে নলেজ অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এবং ম্যাটেরিয়ালসের প্রতি যে তাদের ইন্টিমেট যে নলেজ ছিল এর উপরে ডিপেন্ড করে তারা কনস্ট্রাকশন করতো। অফ দ্য কন্ডিশনস অন এ সাইট মানে একটা সাইট, সাইট বলতে কি বোঝায়? সাইট বলতে বোঝায় যেখানে আপনি একটা কনস্ট্রাকশন করবেন, কোনো কিছু নির্মাণ করবেন, হ্যাঁ ওইটাকে বলা হয় সাইট। ওই সাইটের যে কন্ডিশন, ওই কন্ডিশনের উপরে তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এবং ওই ম্যাটেরিয়ালসের ব্যাপারে তাদের যে নলেজ আছে এইটার উপরে ডিপেন্ড করে তারা নির্মাণ করতো। কিন্তু এখন কি হচ্ছে, বিল্ডিং ডিজাইনার্স আর নাও কনসিভড, এখন তারা কি গ্রহণ করতেছে, অ্যান্ড স্টোরড ইন মিডিয়া টেকনোলজিস, তারা মিডিয়া টেকনোলজিসের উপরে কি করতেছে, ভরসা রাখতেছে। আগের যারা ছিল তারা নলেজ অফ ম্যাটেরিয়ালস, ইন্টিমেট নলেজ অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে ডিজাইন করতো। আর এখনকার ডিজাইনাররা কি করছে, তারা মিডিয়ার উপরে ডিপেন্ড করতেছে। দ্যাট ডিটাচ দ্য ডিজাইনার, এর ফলে ডিজাইনাররা কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে ফ্রম ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়েলিটিস দে আর ক্রিয়েটিং, মানে তারা যেটা নির্মাণ করতেছে এইটার ফিজিক্যাল এবং সোশ্যাল যে রিয়েলিটি আছে এইটা থেকে তারা ডিট্যাচ হয়ে যাচ্ছে, তারা এটার সাথে এখন আর নাই। বুঝতে পারছেন, জাস্ট খালি ডিজাইন করতেছে, কিন্তু এই ডিজাইনের ফলে কি হবে, এইটার সোশ্যাল কি ইম্প্যাক্ট পড়বে, ফিজিক্যাল কি ইম্প্যাক্ট পড়বে, এইটা তাদের মাথায় নেই। কিন্তু আগের ইঞ্জিনিয়ারদের এটা ছিল। তাহলে আগের ইঞ্জিনিয়ারদের সাথে বর্তমান ইঞ্জিনিয়ারদের এখানে একটা পার্থক্য বললো। আমরা যদি আমাদের প্রশ্নে চলে যাই, এখানে কোথায় যেন একটা কন্ট্রাস্ট কথা ছিল, এই যে 2 নম্বরে দেখুন, অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট, একটা পার্থক্যের উদাহরণ দিছে বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং, মানে এই যে পাস্টে কিভাবে নির্মাণ করা হতো এবং বর্তমানে কিভাবে নির্মাণ করা হয় এইটার একটা পার্থক্যের একটা উদাহরণ দিছে। দেখছেন এই যে পার্থক্যটা কোথায়, এই যে পার্থক্য, এগুলোই তো পার্থক্য। আগের জনেরা কি করতো, ইন্টিমেট নলেজ অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স, এইটা ছিল তাদের। আর এখনকার যারা তারা কি করতেছে, তারা কনসিভড অ্যান্ড স্টোরড ইন মিডিয়া টেকনোলজির উপরে, তাদের পার্থক্যটা পেয়ে গেলাম আমরা। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের এই পরবর্তী যে প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দিব হচ্ছে সি। ওকে, এবার আসেন আমরা কি করব, আমরা এবার আবার পরবর্তী প্যারাতে যাচ্ছি। পরবর্তী প্যারাটা হচ্ছে ডি, টু ইলাস্ট্রেট, এই জিনিসটা ব্যাখ্যা করতেছে। টু ইলাস্ট্রেট মানে হ্যাঁ উপরের বিষয়টাকে পার্থক্য এখানে আমাদের ইলাস্ট্রেট করতেছে, ব্যাখ্যা করতেছে। কে ব্যাখ্যা করতেছে? এই যে এই লোক সেনেট ডিসকাসেস দ্য পিচ ট্রি সেন্টার ইন আটলান্টা। বুঝতে পারছেন, এইখানে তো উপরের প্যারাতে তো দুইজনের মধ্যে পার্থক্য বললো, প্রেজেন্ট এবং পাস্টের পার্থক্য বললো, এবং আরো এখানে মানে কিছু একটা বলতে পারে এখানে, কিন্তু এখানে এসে ব্যাখ্যা করতেছে। উনি বলতেছে দেখেন, উদাহরণ হিসেবে আমরা আটলান্টাতে যে পিচ ট্রি সেন্টার আছে এটা নিয়ে আমরা আলোচনা করি ইউএসএ তে। উনি বলতেছে আবার পিচ ট্রি সেন্টারের সম্পর্কে এখানে আবার বলতেছে এটা একটা ডেভেলপমেন্ট টিপিক্যাল অফ দ্য হাবিজাবি 1970s পর্যন্ত। এবার আসেন, পিচ ট্রি ক্রিয়েটেড এ গ্রিড অফ স্ট্রিটস অ্যান্ড টাওয়ার্স ইন্টেন্ডেড অ্যাজ এ নিউ পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ডাউনটাউন ইন আটলান্টা। অর্থাৎ পিচ ট্রি কি করছে, তারা একটা করছে মানে ক্রিয়েটেড এ গ্রিড অফ স্ট্রিটস অ্যান্ড টাওয়ার্স, তারা নির্মাণ করেছে। এটার কিসের ইন্টেনশন ছিল, যে নতুন পথিক যারা মানে অ্যাজ এ নিউ পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ডাউনটাউন, অর্থাৎ আটলান্টার কাছাকাছি তারা একটা ডাউনটাউন বানাইছে, উপশহর বানাইছে, এবং এটা ছিল পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি, মানে যারা হচ্ছে হেঁটে হেঁটে যায় বা মানে পথিক যারা তাদের ফ্রেন্ডলি বান্ধব, পথিক বান্ধব আর কি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু সেনেট দিস ফেইল্ড, মানে এই প্রজেক্টটা ফেল করছে বিকজ ইটস ডিজাইনার্স হ্যাভ ইনভেস্টেড টু মাচ ফেইথ ইন কম্পিউটার এইডেড ডিজাইন, মানে কম্পিউটারের ডিজাইনের প্রতি এই ডিজাইনাররা বেশি ফেইথ বা সাহস মানে বেশি বিশ্বাস রেখেছিল। টু টেল দ্যাম হাউ ইট উড অপারেট, মানে এটা কিভাবে অপারেট হবে এটা বোঝানোর দ্বারা তারা কম্পিউটারের হেল্প বেশি নিয়েছিল। they failed to take into account, take into account মানে কি, বিবেচনায় নেওয়া, এটা একটা ফ্রেজ বা ইডিয়মস বলতে পারেন, ইডিয়মসটা আপনারা মুখস্থ করবেন, take into account।
ফ্রেজেস আর কি, এটা ফ্রেজেস, টেক ইনটু অ্যাকাউন্ট। সো এই টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনায় নেওয়া, বিবেচনায় নেওয়া। তারা একটা জিনিস বিবেচনায় নিতে ফেল করেছিল, দ্যাট পারপাস বিল্ট দ্যাট পারপাস বিল্ট স্ট্রিট ক্যাফেস could not operate in the hot sun without the protective awnings common in older buildings। একটা পারপাস তারা করেছিল যে বিল্ট স্ট্রিটস ক্যাফেস, হ্যাঁ, পারপাস বিল্ট স্ট্রিট ক্যাফেস, এগুলো কি চালানো যায় না, মানে এই হট সানের মধ্যে এগুলো চালানো যায় না, অ্যান্ড উড নিড এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং ইনস্টেড, এবং এর পরিবর্তে এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং সিস্টেম লাগবে। or that its giant car park would feel so unwelcoming that it would put people of getting out of their cars। আচ্ছা, আমরা এতটুকু না পড়লে হবে, আমরা শুধু বুঝলাম যে এখানে এক্সপ্লেন করতেছে যে একটা একটা বিষয়ের কথা, একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, এটা কম্পিউটার এইড সিস্টেমের মাধ্যমে বেশি কাজটা করা হয়েছে, পরে দেখা গেল এই প্রজেক্টটা ফেল করছে, এবং এই ফেলটা কীভাবে ফেল হয়েছে, এখানে দেখা গেল যে এই যে এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং ইনস্টিটিউট জায়ান্ট কার পার্ক উড ফিল সো আনওয়েলকামিং দ্যাট ইট উড পুট পিপল অফ গেটিং আউট অফ দেয়ার কার্স, মানে মানুষ তাদের গাড়ি থেকে বের হইতে বাধ্য হইতো। হোয়াট সিমস এন্টায়ারলি প্রেডিক্টেবল, যেটা পুরোপুরি প্রেডিক্টেবল ছিল অ্যান্ড কন্ট্রোলেবল ছিল অন স্ক্রিন, স্ক্রিনে মনে হয়েছে যে এটা কন্ট্রোলেবল, এটাকে মানে এটা দেখে মনে হয়েছে, স্ক্রিনে মনে হয়েছে এটা কোনো বিষয় না, এটা প্রেডিক্টেবল ছিল, হ্যাজ আনএক্সপেক্টেড রেজাল্টস হোয়েন ইট ট্রান্সলেটেড ইন্টু রিয়েলিটি, কিন্তু যখন বাস্তবে রূপ দেওয়া হলো তখন অপ্রত্যাশিত ফলাফল চলে আসলো। এই যে দেখুন আপনাদের এখানে বলছিল আনফোরসিন প্রবলেম, যে আনফোরসিন এমন একটা প্রবলেম যেটা আগে থেকে দেখা যায় নাই, অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট, ক্লাইমেটকে ইগনোর করে তারা কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করছে, ফেথ বেশি রাখছিল, পরবর্তীতে দেখা গেল কি এখান থেকে কিছু সমস্যা বের হলো, হ্যাঁ, অনেক গরমের সমস্যা, এই জন্য অনেক প্রজেক্টটা ফেল করলো। তার মানে কি, রেফারেন্স টু অ্যান আনফোরসিন প্রবলেম, যেটা মানে দেখা যায় না কম্পিউটারে, কম্পিউটারে যেটা মনে হয়েছে যে এগুলো তো সমস্যার সমাধানযোগ্য, কিন্তু সমস্যাটা মূলত তারা বুঝে নাই, আনফোরসিন প্রবলেম ছিল, এবং এটার ফলে ক্লাইমেট, ইগনোরিং দ্য ক্লাইমেট, ক্লাইমেটকে তারা ইগনোর করেছিল। তো এখানে কিন্তু আমরা ডিতে কিন্তু এই আলোচনাগুলো পেলাম যে তারা কম্পিউটারে ডিজাইন করছে, কিন্তু তারা কি করে নাই, হ্যাঁ, পরবর্তীতে এটাকে যখন রিয়েলিটিতে আনা হইলো দেখা গেল এটার মধ্যে অনেক প্রবলেম আছে। এই যে এই শেষ লাইনে কিন্তু এটা কনক্লুড করছে। প্যারাগ্রাফ ইতে আসি, এখানে বলছে দ্য সেম ইজ ট্রু ইন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং, মানে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও বিষয়টা একইভাবে সত্যি, উপরে ডিতে যেভাবে ব্যাখ্যা করছে এখানেও সেম, হুইচ ইউজেস মডেল টু প্রেডিক্ট অ্যান্ড শেপ দ্য ওয়ে পিপল মুভ থ্রু দ্য সিটি। এখানে দেখুন এই এখানে বলছে again these models are necessary but they are built on specific world views in which certain forms, আমরা পড়তেছি, of efficiency and safety are, এখানে পড়তে পড়তে আমরা একটু প্যারাগ্রাফি কিন্তু এর আগেও আমরা পড়েছি, এখানে কিন্তু এই যে গার্ড রেলের কথা বলছিল, এবং গার্ড রেলসটা নির্মাণ করা হয়েছিল পথিকদের সেফটির জন্য এবং স্মুথ ট্রাফিকের জন্য, কিন্তু ঘটনা কি ঘটলো, ঘটনা দেখা গেল যারা যারা লিস্ট মোবাইল পিপল তারা এটাকে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার মনে করলো। আরও একটা বড় সমস্যা হলো, মানুষ কি হলো, মানে এই গার্ড রেলগুলো মানুষকে উৎসাহিত করলো, মানে এই যে একটা খারাপ লাগে আর কি, এই দূরে যে রাস্তা পার হতো তারা কি করলো, ডেঞ্জারাস ওয়েতে তারা রাস্তা পার হওয়া শুরু করলো। সো এর ফলে কি হলো, রাস্তা পার, হ্যাঁ, আরও কঠিন, দিস ব্যারিয়ার্স ডোন্ট জাস্ট মেক ইট হার্ডার টু ক্রস দ্য, রাস্তা ক্রস করাটাকে শুধু কঠিনই করলো না, তারা কমিউনিটিকে ডিভাইড করে দিল, তাই না, একদল রিস্ক নেওয়া শুরু করলো। একদম শেষের লাইনটাতে কি বলতেছে, অ্যাজ আ রেজাল্ট, এর ফলে ম্যানি আর নাও বিং রিমুভড, মানে এই গার্ডরেলগুলো অনেকগুলো এখন রিমুভ করা হয়ে গেল, কজিং ডিসরাপশন কস্ট অ্যান্ড ওয়েস্ট, মানে খরচ হইলো, ওয়েস্ট হইলো, তারপরেও এই গার্ডরেলগুলোকে কি করা হলো, সরিয়ে নেওয়া হলো। তো এখানে এই যে দেখুন আপনার প্রশ্নের মধ্যে ছিল উইথড্র না যেন রিভার্স একটা কথা ছিল, কোথায় রিভার্স কোনো মানুষের জন্য নেওয়া হয়েছিল, ওয়াই সাম মেজার্স ইন্টেন্ডেড টু হেল্প পিপল, মানে মানুষের হেল্পের জন্যই কিন্তু গার্ডরেল তৈরি করা হয়েছিল, কিন্তু এগুলোকে পরবর্তীতে রিভার্সড করা হলো, তুলে নেওয়া হলো, হ্যাঁ, তাহলে এটার উত্তর হচ্ছে ই থেকে নিলাম আমরা। সো আমাদের বাকি আছে এখন কোনটা, আমাদের বাকি আছে এখন শুধুমাত্র মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ডান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইটা 3 নম্বরটা বাকি আছে। আমরা পরবর্তী প্যারাতে যাচ্ছি, পরবর্তী প্যারাগ্রাফটা হচ্ছে প্যারাগ্রাফ এফ। এখানে বলেছে ইফ দেয়ার ডিজাইনার্স had the tools to think with their bodies, মানে ডিজাইনারও যদি, মানে যে ইঞ্জিনিয়ার বা আরবান ইঞ্জিনিয়ার তারা যদি মানে টুলসটাকে এমনভাবে ব্যবহার করতো যে বডির সাথে মিলিয়ে মানে ভেবে যদি ব্যবহার করতো ডান্সারদের মতো, তো ডান্সাররা কি চিন্তা করে, অ্যান্ড ইমাজিন হাউ দিস ব্যারিয়ার্স উড ফিল, মানে তারা যদি একবার চিন্তা করতো যে গার্ড রেল বা এই ব্যারিয়ারগুলো
অরিজিনালি কি হবে শুধু বানাইলাম না, ভাবতাম যদি মানুষের জন্য কিরকম হবে, দেয়ার মাইট হ্যাভ বিন এ বেটার সলিউশন। তার মানে তখন কিন্তু এই গার্ডরের চাইতে ভালো সলিউশন মানুষ নির্মাণ করতে পারতো। In order to bring about fundamental changes to the ways we use our cities, আমরা আমাদের শহরগুলোকে যেভাবে ব্যবহার করি, এখানে যদি আমরা কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে চাই, ইঞ্জিনিয়ারিং উইল নিড টু ডেভেলপ এ রিচার আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়াই পিপল মুভ ইন সার্টেন ওয়েস। তাহলে ইঞ্জিনিয়ারদেরকে আরও ভালো করে বুঝতে হবে যে মানুষ কিছু কিছু ক্ষেত্রে, হোয়াই পিপল মুভ ইন সার্টেন, কিছু কিছু ক্ষেত্রে কেন এইভাবে মুভ করে, এক একভাবে মুভ করে, অ্যান্ড হাউ ইটস মুভমেন্ট ইফেক্টস দেম, এবং এই মুভমেন্টগুলো তাদেরকে কিভাবে ইফেক্ট করে। ঠিক আছে, কোরিওগ্রাফি মে নট সিম অ্যান অবভিয়াস চয়েস ফর টেকলিং দিস প্রবলেম। কোরিওগ্রাফি কি? কোরিওগ্রাফি হচ্ছে ডান্সের ক্ষেত্রে মানুষ কিভাবে ডান্স করবে, হ্যাঁ, এটাকে বলা হয় কোরিওগ্রাফি। সো এই কোরিওগ্রাফি এটা কিন্তু এই যে প্রবলেম, যেটা মানে ইঞ্জিনিয়ারদের যে প্রবলেম, এইটা সলভ করার জন্য এইটাই যে একমাত্র মানে কোরিওগ্রাফির মাধ্যমে যে আপনি সলভ করতে পারবেন বিষয়টা তা না, মানে ডান্সের যারা কোরিওগ্রাফার তারা যে এই সমস্যার সলভ করতে পারবে তা না, কিন্তু এই কোরিওগ্রাফির মাধ্যমে ইয়েট ইট শেয়ারস উইথ ইঞ্জিনিয়ারিং দ্য এইম অফ ডিজাইনিং প্যাটার্নস অফ মুভমেন্ট উইদিন লিমিটেশনস অফ স্পেস। এই যে এইটা হচ্ছে মূল কথা, মানে এই যে লেখক যে এত কথা বলতেছে ডান্সিং এর বা কোরিওগ্রাফির কথাটা যে সে বারবার বলতেছে, এর মানে এই না যে ইঞ্জিনিয়াররা কোরিওগ্রাফাররা ডান্স যেভাবে শেখায় ওইটা শিখে তারা ডিজাইন শুরু করবে, এটা বলে নাই। এখানে উনি বোঝাতে চাচ্ছে ইট শেয়ারস উইথ ইঞ্জিনিয়ারিং দ্য এইম অফ ডিজাইনিং, বলতেছে কোরিওগ্রাফিরা মানে যখন ডান্সটাকে ডিজাইন করে তারা যেই জিনিসটা লক্ষ্য রেখে ডিজাইন করে, ইঞ্জিনিয়াররাও যদি সেম জিনিসটা মাথায় রেখে ডিজাইন করতো। এখানে বলছে ইট শেয়ারস উইথ ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারদের সাথে শেয়ার করে, অর্থাৎ কোরিওগ্রাফারদেরও যেই এইম ইঞ্জিনিয়ারদেরও সেম এইম, দ্য এইম অফ ডিজাইনিং প্যাটার্নস অফ মুভমেন্টের প্যাটার্নটা কীরকম হবে, এই এইমটা ইঞ্জিনিয়ারদের এবং কোরিওগ্রাফারদের এক হওয়া উচিত, অর্থাৎ কোরিওগ্রাফারদের এইমটা এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সাথে মিলে। উইদিন লিমিটেশনস অফ স্পেস, মানে অল্প জায়গার মধ্যে কিভাবে মুভ করবে, এই প্যাটার্নটা ডিজাইন করার যে লক্ষ্য, এটা ইঞ্জিনিয়ারদের সাথে কোরিওগ্রাফাররাও শেয়ার করে, অর্থাৎ কোরিওগ্রাফারদেরও এই একই লক্ষ্য থাকে যে অল্প জায়গার মধ্যে কিভাবে ডান্স করবে, এবং ইঞ্জিনিয়ারদেরও সেম ভাবে কি করা দরকার, অল্প জায়গার মধ্যে কিভাবে তারা এই ডিজাইনটা করবে সেটা তাদেরকে জানতে হবে। তাহলে দুইজনের অবজেক্টিভ একই, তার মানে এটার উত্তর হচ্ছে এফ। মেনশন অফ এন অবজেক্টিভ, এমন একটা অবজেক্টিভের কথা বলছে যেটা ডান্স এবং ইঞ্জিনিয়ারিং দুইজনের ক্ষেত্রেই কি সেম। আরও অনেক অবজেক্টিভ থাকতে পারে, কোরিওগ্রাফারদের অন্য আরও অনেক অবজেক্টিভ থাকতে পারে, ইঞ্জিনিয়ারদেরও আরও অনেক অবজেক্টিভ থাকতে পারে, যেটা হয়তো দুইজনের মধ্যে মিলবে না, কিন্তু একটা কমন অবজেক্টিভ আমরা পেলাম যে লিমিটেশন অফ স্পেসের মধ্যে কিভাবে মানুষ মুভ করবে সেটা নিয়ে যেমন কোরিওগ্রাফাররা ভাবে, ইঞ্জিনিয়াররাও ভাবে। ঠিক আছে, সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখলাম যে কিভাবে ইনফরমেশন ম্যাচিং সলভ করতে হয়। আপনারা কিন্তু অনেকেই ইনফরমেশন ম্যাচিং নিয়ে অনেক সাফার করেন, কোনোভাবেই আপনারা ইনফরমেশন ম্যাচিং সলভ করতে পারেন না এবং একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেন। এবং এই ধরনের উত্তরগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, যখন আপনার এইটা ভুল হবে, ডি এর এখানে যখন আপনি ডি দিয়ে দিবেন, তখন ডি এর এখানে তো আপনি আরেকটা দিবেন, এইভাবে সবগুলোই কাটা যায়। সো আমাদেরকে এই কিওয়ার্ড এবং হেড ওয়ার্ডের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বুঝতে পারছেন? এই হেড ওয়ার্ডগুলো কিন্তু গুরুত্ব দেয় না, অনেককে আমি দেখেছি, আমার কলিগ বা আমার জুনিয়র অনেক অ্যাসিস্ট্যান্টদেরকে আমি দেখেছি যারা এইটাকে তারা গুরুত্ব দেয় না, আসলে বিষয়টা কিন্তু তা না। আপনাকে হেড ওয়ার্ডকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কেমন? হেড ওয়ার্ড ছাড়া আপনি কনফার্ম করতে পারবেন না অ্যান্সার, আপনি শিওরলি অ্যান্সার করতে পারবেন না যে এটাই হচ্ছে উত্তর। আপনার হেড ওয়ার্ড আপনাকে হেল্প করবে যে এইটাই উত্তর কিনা এটা বোঝার জন্য। আপনি যখন মনে হবে যে এই প্যারাতেই উত্তরটা আছে, তখন আপনি হেড ওয়ার্ডটাকে যদি খেয়াল করেন যে আসলে কি এখানে কোনো অবজেক্টিভ উল্লেখ করছে, হ্যাঁ উল্লেখ করছে, তো তখন আপনি উত্তরটা শিওরলি দিতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখলাম কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করতে হবে অথবা কমপ্লিটিং দ্য সামারি, এবং এরপর আমরা শিখলাম ইনফরমেশন ম্যাচিং। আপনাদের আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তীতে অন্য কোনো লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে আপনারা স্টে করবেন। সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।